আমাদের সিআইডির ক্যারিয়ারে এতদিন অনেক বড় বড় কেসের সমাধান করেছি, কিন্তু এই কেসে জানি না কেন কেস সমাধান করার বদলে সমস্যা বেড়ে যাচ্ছে। সেটা এই কারণে দয়া, সত্যিটার শুধুমাত্র একটাই রূপ হয়, শুধু একটাই এবং একই। আর এই কেসটাতে তো সত্যির তিনটে রূপ দেখা দিয়েছে, তিনটে রূপ। হ্যাঁ স্যার, আর এই তিনটে কেসের মধ্যে আসল সত্যিটা কি সেটাই জানতে হবে। এখানে এই তিনজনেই তো ওই মেয়েটাকে খুন হতে দেখেছে, কিন্তু কার সাক্ষী যে সত্যি এর এর নাকি এর? তিনজনের সাক্ষী এক একজনের থেকে আলাদা। সেটাই তো। আর কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এটাই প্রমাণ করবে যে আসল খুনি কে। দেখি সরুন। স্যার, আমার নাম গগন, আমি আপনাদের ফোন করেছিলাম। প্লিজ সরে যান। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? না স্যার। স্যার মনে হচ্ছে মার্ডারের আগে ওনার সাথে ধস্তাধস্তি হয়েছে। আশেপাশে তো এনার কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। হয়তো এই মেয়েটাকে অন্য কোথাও খুন করে লাশটাকে এখানে ফেলে গেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে ফেলার জন্য এরকম খোলা একটা জায়গা বাঁচলো কেন? এখানে তো যে কেউ সহজেই দেখে ফেলবে। হতে পারে ওর কাছে টাইম ছিল না, তাড়াহুড়োতে লাশটাকে এইখানে ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে। স্যার মনে হচ্ছে এই মেয়েটা পার্টি করতে গেছিল। ওর হাতে ক্লাবের স্ট্যাম্প রয়েছে, ক্লাব জেরি। ক্লাব জেরি? এইখানে আশেপাশে তো কোথাও ক্লাব দেখতে পেলাম না, মানে অনেক দূর থেকে আসছিল এই মেয়েটা। ফ্রেডি, তুমি এই জেরি ক্লাবের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। স্যার হয়তো খুনি ওর সাথেই ক্লাবে ছিল আর তারপরে ওখান থেকে এখানে নিয়ে এসেছে। হতে পারে। লোকেরা প্রায় নেশা করার পরেই অপরাধ করে, তবে হাতাহাতির চিহ্ন দেখে তো মনে হচ্ছে না যে খুনের কারণ এটাই। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুখেই বলতে পারবেন মেয়েটা কি কারণে মারা গিয়েছে। এটা চেক করো। ডক্টর সালুকে কিছু জানা গেল এই মেয়েটার ব্যাপারে? এই ব্যাপারটা একদম কনফার্ম যে এই মেয়েটা কালকে কোনো পার্টিতে গেছিল, কারণ এর পেট থেকে আমি কিছুটা মদ, কিছুটা ড্রাগ এইসব পেয়েছি। এর কি ড্রাগ ওভারডোজ হয়েছে নাকি? না পুরবি, এর মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ নয়। তাহলে এর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে, কারণ এর দাঁতের মাঝখান থেকে আমি এই ব্রাউন কালারের কাপড়ের সুতো পেয়েছি। কিন্তু ডক্টর সালুখে, এই মেয়েটা তো ব্রাউন কালারের পোশাক পরেছিল না। আমি কখন বললাম ফ্রেডি যে এই মেয়েটা ব্রাউন কালারের পোশাক পরেছিল? ফ্রেডি, কেউ ব্রাউন কালারের কাপড় দিয়ে এর মুখটা চেপে ধরেছিল, এর শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর ওই ব্রাউন কালারের কাপড় খুনির কাছে নিশ্চয়ই থাকবে। এখন কথা হচ্ছে ডক্টর সালুকে, এটা যদি খুনি ওর সঙ্গে এইসব করে থাকে যেটা আপনি বলছেন, ক্লাবের ভেতরে কিংবা ক্লাবের বাইরে, তাহলে মেয়েটা নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবে, চেঁচিয়েছিল, চিৎকার করেছিল, কিন্তু তাহলে কেউ শুনলো না কেন? কেউ কিছু এই জন্য শুনতে পায়নি কারণ খুনি যখন ওকে খুন করছিল তখন ও অজ্ঞান ছিল। অজ্ঞান? হ্যাঁ, অজ্ঞান। কারণ এর পেটের মধ্যে আমি কফি পেয়েছি, আর ওই কফিতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া ছিল। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে। তার মানে এই মেয়েটা একসাথে কফিও খেয়েছিল আবার মদও খেয়েছিল। সাধারণত ডিস্কো থেকে কফি পাওয়া যায় না, তার মানে হলো এর খুন ক্লাব থেকে বাইরে বেরিয়েই হয়েছে। একদম ঠিক দয়া, এইরকমই ঘটেছে। কারণ ওর মৃত্যুর সময় হচ্ছে রাত্রি 2টো থেকে 4টের মধ্যে। তার মানে ডক্টর সালুকে এটা একদম পাক্কা যে ওর মৃত্যু পার্টি থেকে বাইরে বেরিয়েই হয়েছে, কারণ ওই ডিস্কোটা বান্দ্রাতে, আর ওর লাশটা পাওয়া গেছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। কারেক্ট। স্যার,
স্যার ক্লাব থেকে এই মেয়েটার ডিটেল জানতে পেরেছি। তাহলে কি জানা গেল? স্যার ওর নাম হলো তারা। আর কিছু? স্যার কাল রাতে ওখানে একটা প্রাইভেট পার্টি চলছিল, ও ওখান থেকে 11:15টার সময় বেরিয়েছে। রাত্রি 11:30টার সময়? স্যার এই তারা তো পার্টি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ফোন কল এসেছিল আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এখান থেকে। এক্সিটের ফুটেজটা দেখতে হবে। এ তারা ক্লাব থেকে বাইরে বেরোলো আর ওর পেছনে পেছনে 2-3 জন লোকও ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেল। স্যার হয়তো খুনি এদের মধ্যে থেকেই কেউ। স্যার হ্যাঁ, কাল রাতে যারা পার্টিতে এসেছিল তারা ওয়েট করছে। চলো দেখি। স্যার তাহলে আপনি এই ক্লাবের ম্যানেজার? হ্যাঁ স্যার। কাল রাত্রে এখানে যে প্রাইভেট পার্টিটা ছিল ওটা কে দিয়েছিল? স্যার মিস্টার জন। হ্যাঁ স্যার, পার্টি তো আমিই রেখেছিলাম, কিন্তু আমি এখনো মানতে পারছি না যে তারা আমাদের মধ্যে আর নেই। আপনি তারাকে কিভাবে চেনেন? তারা আমার কলেজের বন্ধু। 2 বছর ধরে ও আমেরিকাতেই থাকতো, আর 2 দিনের মধ্যে আমেরিকা ফেরত যাওয়ার কথাও ছিল। ও, তাহলে ও কি আমেরিকা থেকে এখানে একা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, ওর বিয়ে ছিল ওখানে, তো ওর হবু শাশুড়ির সাথেও এখানে এসেছিল। তো ওই দুজন আপনাদের মধ্যে কারোর সাথে ছিল? না ম্যাম, ওরা কান্দিওয়ালির একটা হোটেলে উঠেছিল। স্যার অ্যাকচুয়ালি তারা না, ও পার্টিতে আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিল, কিন্তু ওর একটা ফোন এলো আর ও চলে গেল। আপনি কে? স্যার আমি সোনিকা, তারার ফ্রেন্ড। ও, কাল রাত্রে তারা যখন ক্লাব থেকে বাইরে গেছিল সঙ্গে কে গেছিল? কাল রাত্রে তারার সঙ্গে ক্লাবের বাইরে কে গেছিল? দেখো, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমরা এখানকার সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি। স্যার স্যার আমি গেছিলাম তারার সঙ্গে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে বলুন, ক্লাব থেকে বেরিয়ে তারার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি তারাকে পার্টি ছেড়ে যেতে হতো, সো তাই আমি ভাবলাম যে ওকে ড্রপ করে দেবো আমার গাড়িতে। তার মানে আপনি সেই শেষ লোক যে তারাকে জীবন্ত দেখেছিল? হ্যাঁ, দেখো মায়াঙ্ক, তুমি একদম বুঝতেই পারছো না যে তুমি কত বড় ঝামেলায় ফেসে আছো। স্যার আমাকে যেতে দিন স্যার, আমি নির্দোষ স্যার। না, তুমি নির্দোষ নয়। তারা তোমার সাথে বেরিয়েছিল ওই পার্টি থেকে, কিন্তু ওর যেখানে পৌঁছানোর কথা ছিল ও সেখানে পৌঁছায়নি। আর পরের দিন সকালবেলায় ওর লাশ পাওয়া যায়। এর মানে বুঝতে পারছো তুমি? সব সন্দেহ তোমার উপর এসে পড়ছে, শুধুমাত্র তোমার উপর। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, তার আগে খুন আমি করিনি স্যার। স্যার আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো বুঝতে পারছি না স্যার। শুরু থেকে বলো, শুরু থেকে বলো কি হয়েছিল। আমি তো তারাকে সাহায্য করতে চেয়েছিলাম। কুন্দন, এই লোকটা আমায় কোনোদিন ভালোভাবে বাঁচতে দেবে কি দেবে না? বলেছিলাম না আমাকে কোনোদিন ফোন করবে না। আমি এটা বলবার জন্য তোমাকে ফোন করেছি যে তুমি আবার যে বিয়ে করবার স্বপ্ন দেখছো না, ওটা শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। আমি যাচ্ছি তোমার হোটেলে তোমার শাশুড়ির সাথে কথা বলতে, ওনাকে গিয়ে সবকিছু বলে দেবো। খবরদার যদি তুমি এরকম করেছো। কুন্দন, হ্যালো, আমাকে যেতে হবে। তারা কি হয়েছে? মায়াঙ্ক আমি যাচ্ছি, আমাকে আর্জেন্টলি হোটেলে যেতে হবে। তারা আমি তোমাকে আমার গাড়িতে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। কি হলো? আই থিঙ্ক পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে? এবার আমি হোটেলে কি করে পৌঁছবো? মায়াঙ্ক আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। তারা ডোন্ট ওয়ারি, আমি মেকানিককে ফোন করছি। চন্দু ভাই, আমার চার্চ রোডে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেছে, তাহলে তুই পেট্রোল নিয়ে চলে আয় না অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? অত সময় নেই মায়াঙ্ক,
আমি কারোর থেকে লিফট নিয়ে নিচ্ছি। হ্যাঁ তারা কথা শোনো। তারা 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 কথাটা বোঝবার চেষ্টা করো, এত রাতে লিফট নেওয়া উচিত নয়। মায়াঙ্ক, আমি অলরেডি লেট হয়ে গেছি। বলো মা। আপনি আমায় কান্দিবালি অবধি পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট আছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এসো পেছনে বসে পড়ো। মায়াঙ্ক, আমি তোকে হোটেলে পৌঁছে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি তুমি যা বলছো সব সত্যি বলছো। তাহলে এটা বলো, যে গাড়িতে তারা লিফট নিল ওই গাড়ির নম্বর কত ছিল? স্যার, আমি গাড়ির নাম্বার তো লোড করতে পারিনি। অদ্ভুত ব্যাপার। কিরকম বন্ধু তুমি? একদিকে বলছো যে তোমার তারার জন্য খুব চিন্তা হচ্ছে, আর অন্যদিকে ও একটা অচেনা গাড়িতে করে চলে গেল, তুমি তার নাম্বারটাও নোট করোনি? স্যার, ওই সময় মেজাজ এত খারাপ ছিল, কিছু মাথাতেই আসছিল না, তাই গাড়ির নাম্বার নোট করতে পারিনি। তো তারাকে ফোন করে জিজ্ঞেস তো করতে পারতে কেউ ঠিকঠাক হোটেলে পৌঁছেছে কিনা, নাকি তুমি সেটারও প্রয়োজন বোধ করোনি? আমি আপনাদের বলছি তো যে তারার মোবাইলের ব্যাটারি পুরো লো হয়ে গিয়েছিল। তো ও হোটেলে গিয়ে ও চার্জ দিয়ে নেবে? কোনো সাধারণ মানুষ এটাই ভাববে যে আমি ওকে পরে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। এটা তুমি করোনি কেন? স্যার, আমি ভেবেছিলাম ও নিজেই হোটেলে পৌঁছে ফোন চার্জ দিয়ে আমাকে কল করবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে তোমার গাড়িটা এখানে রেখে যেও, আমরা চেক করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া। কি মনে হচ্ছে স্যার, এই ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যে? গোলমাল আছে দয়া, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। একদিকে ওর বন্ধুর এতটা কেয়ার করে, একটা পার্টি মাঝখানে ছেড়ে দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিতে যায়, আর একদিকে এতটাই কেয়ারলেস ওর বন্ধুকে ও কোনো অচেনা লোকের গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়, আর এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করে না যে ওর বন্ধু আদৌ সঠিক জায়গায় পৌঁছেছে কি না। হ্যাঁ স্যার, কিছু গন্ডগোল তো আছেই এই মায়াঙ্কের ব্যাপারে। সিলভার রঙের গাড়ি ছিল না যেটাতে ও পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, বলছিল যে ওর মধ্যে কোনো বয়স্ক স্বামী স্ত্রী বসেছিল। সেটা নয়, ঠিক আছে, আমি ওর সত্যিটা শুনে নিয়েছি, কিন্তু এবার তারার প্রথম স্বামী কুন্দন, ও কি বলতে চায় আমাদের শুনতে হবে। চলো। স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? স্যার, আমি কি করেছি? এক মিনিট বসো। স্যার, তারা আমাকে বলেছিল যে আমার অপেক্ষা না করতে, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর সকাল 6টায় যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখলাম তারা তো বাড়িতেই আসেনি। আর আমি কি করে জানবো যে এরকম কিছু হয়ে যাবে? স্যার, এই মেরেছে হয়তো তারা ম্যাডামকে। কালো আমাদের হোটেলে ভাঙচুর করেছিল, আর সকলের সামনে খোলাখুলি বলেছিল ও তারাকে খুন করে ফেলবে। তারা কুমার কোন রুমে আছে? আপনি কে? কুন্দন। সরি স্যার, আমরা আমাদের গেস্টের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবো না। দেখুন, আমি ওনার স্বামী, আর আমার পুরো অধিকার আছে এটা জানবার যে উনি কোন রুমে আছে। তো আপনি তাড়াতাড়ি ওর রুমের নাম্বারটা আমাকে বলুন, তাড়াতাড়ি। দেখুন, এমনিতেই উনি এখন নিজের রুমে নেই। গুড। আমি ওর সাথে কোনো কথাও বলতে চাই না। ওর সাথে যে লেডি আছে আমি তার সাথে কথা বলতে চাই। সরি স্যার, আমরা আপনার কোনো সাহায্য করতে তো পারবো না। আমাকে আমার সাহায্য নিজেকেই করতে হবে। গুড। এ কি করছেন আপনি? এ কি কিরকম বদমাইশি এটা? আরে এটা কি হচ্ছে নাকি? আরে ছাড়ুন, ছাড়ুন এর সব। ছাড়ুন, ছাড়ুন, সিকিউরিটি ছাড়ুন এটা। চলুন। ওকে বলে দেবেন ওকে ছাড়বো না, আমি প্রাণে মেরে দেবো। আরে চলুন। আর ডাইভার্স তো কিছুতেই দেবো না। কি বলছো, সত্যি কথা? হ্যাঁ স্যার, সত্যি। স্যার, আমি তারাকে ফোন করে বলেছিলাম যে ওর হবু শাশুড়িকে আমি সবকিছু বলে দেবো আর সবকিছু ফাঁস করে দেবো। আর এনার হোটেলে আমি ভাঙচুর করেছিলাম, আর স্যার ধমকিও আমি দিয়েছিলাম। কিন্তু স্যার, এর মানে এটাই নয় যে আমি ওকে মেরেছি। স্যার, ওকে অন্য কেউ মেরেছে। তারা আমার থেকে এত বড় সত্যি গোপন করলো, আর আমি ওকে একটা খুব ভালো মেয়ে ভাবতাম, আর ও আমাকেই ধোকা দিল। ভালো মেয়ে? কেউ আমাকে জিজ্ঞেস করুক, ওর স্বামীকে জিজ্ঞেস করুক। স্যার, ছোট ছোট ব্যাপারে ঝগড়া করতো, আর কয়েকবার আমার উপর হাতও তুলেছে। সেই কারণে তুমি ওকে প্রাণে মেরে স্যার, দিলে? আমি ওকে মারিনি, আমি আগেও বলেছি আপনাকে। স্যার, আমি ওর অপেক্ষা করছিলাম হোটেলের বাইরে, কিন্তু ও হোটেলে আসেইনি। কিন্তু ওয়াচম্যান তো বলছিল যে ও তোমাকে হোটেলের বাইরে কোথাও দেখেইনি। স্যার, ও বললো আর আপনি মেনে নিলেন। আর স্যার, হতেই পারে ওর ডিউটি ঠিক করে করেইনি।
আর স্যার আপনিও আপনার ডিউটি ঠিক করে করছেন না, আমাকে যেতে দিন। সিআইডি কে তার ডিউটি শেখানোর চেষ্টা করো না, বুঝেছ? বস্তাবে। পঙ্কজ, একে ভেতরে বসাও আর ততক্ষণ বসিয়ে রাখো যতক্ষণ না জানা যায় যে আসল খুনিটা কে। স্যার 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 আপনি যদি চল, 6 চল, মাস চল। ধরে খুনিকে ধরতে না পারেন তাহলে আমি কি চল। 6 মাস ধরে ভিতরে আটকে থাকবো স্যার? স্যার স্যার যদি সত্যি কুন্দন হোটেলের বাইরে ছিল তাহলে খুনি কে হতে পারে? হয়তো মায়াঙ্ক। দেখি ওর গাড়ি থেকে কি প্রমাণ পাওয়া যায়। ম্যাচ হয়ে গেছে স্যার। কার? হ্যান্ডব্রেক থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা তারার। অদ্ভুত ব্যাপার, হ্যান্ড ব্রেকে তার আর আঙুলের ছাপ। গাড়ির লেফট সাইডের ম্যাটে শুকনো রক্ত। সারিকা গাড়িটা যদি ও চালিয়ে থাকে তাহলে তারা কেন হ্যান্ডব্রেক টানতে যাবে? আর চোট তারা লেগেছে, ওর নয়, রাইট? সারিকা এক কাজ করো, ওই আঙুলের ছাপ আর এইটা, এই শুকনো রক্তটা, এই দুটো আমরা ল্যাবে নিয়ে যাচ্ছি। ওখানে টেস্ট করার পর জানা যাবে যে এই শুকনো রক্তটা কার। এই দেখো সারিকা, ডিএনএ রিপোর্টটা এই কথাই বলছে যে এই মেয়েটে যে রক্তটা পাওয়া গেছিল এই রক্তটা তারারই তো। আর হ্যান্ডব্রেকে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটাও তারার। তার মানে হচ্ছে ব্যাপারটা এই ঘটেছিল সারিকা, তারা হ্যাঁচকা দিয়ে হ্যান্ডব্রেকটা টেনেছিল, ওর নাকে চোট লেগেছিল আর নাক থেকে রক্তটা মেয়েটের উপর গিয়ে পড়েছিল। তার মানে মায়াঙ্ক মিথ্যে কথা বলছিল। বলো আমাকে, গাড়িটা তুমি চালাচ্ছিলে নাকি তারা? স্যার গাড়ি আমি চালাচ্ছি। মিথ্যে, আরো একটা মিথ্যে বলছো। যদি তুমি গাড়িটা চালাচ্ছিলে তাহলে তারার আঙ্গুলের ছাপ কি করে হ্যান্ড ব্রেকে পাওয়া যায়? স্যার জানি না স্যার। তারার রক্ত কি করে আমরা গাড়িতে পাই? কি করে পেলাম বলো? এ সব কিছুর একটাই মানে, তুমি তারাকে মেরেছো। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার। তারাকে আমি মারিনি স্যার। স্যার আমি সামান্য মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? তোমার এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা মেয়ে মারা গিয়েছে, বুঝতে পেরেছো? স্যার আই এম সরি স্যার। স্যার প্রমিস, এবার যা কিছু বলবো সব সত্যি বলবো। তাহলে বলো তাড়াতাড়ি। জীবন সবাইকে খুশি হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দেয় না, আর আমি সেই সুযোগ পেয়েছি। আমি সেটা হারাতে চাই না মায়াঙ্ক। ডোন্ট ওয়ারি তারা, কিচ্ছু সমস্যা হবে না। তুমি কুন্দনকে চেনো না মায়াঙ্ক? যদি ও আমার হবু শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় তাহলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও গড, আমার ফোনের ব্যাটারিটা এখনই শেষ হওয়ার ছিল। মায়াঙ্ক প্লিজ তোমার ফোনটা একটু দেবে? হ্যালো, ইয়া দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ দেখুন, যদি আমার সাথে বা আমার শাশুড়ি মার সাথে কেউ দেখা করতে আসে প্লিজ আপনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওনার শরীরটা একদম ভালো নেই আর আমি চাই না ওনাকে কেউ ডিস্টার্ব করুক। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মায়াঙ্ক একটু তাড়াতাড়ি চলো না। তারা তোমার কি মনে হয় না তুমি একটু বেশি দ্রুত এগোচ্ছ? আই মিন কখনো না কখনো উনি সত্যি কথা তো জানতে পারবেন, তাহলে তুমি ওদের ধোঁয়াশায় কেন রাখছো? মায়াঙ্ক প্লিজ, আমি জ্ঞান শুনতে চাই না। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি চলো আর আমায় হোটেলে পৌঁছে দাও। দেখো তারা, তুমি জানো যে আমি তোমাকে কলেজের সময় থেকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা কলেজের সময় ভালোবাসতাম। সো মায়াঙ্ক, আমার এখানে সাজানো জীবন তছনছ হয়ে যাচ্ছে আর তুমি আমায় প্রপোজ করছো। দেখো তারা, তুমি আমাকে ভুল মায়াঙ্ক বলছো। প্লিজ গাড়ি থামাও।
তারা বাচ্চাদের মতো কথা বলো না। ও গড, তারা তুমি ঠিক আছো? মায়াঙ্ক প্লিজ, আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। আই এম সরি, আমার ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করার। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা কথাটা শোনো। তারা আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জানি। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা এই লিফট নেওয়া ঠিক নয় এত রাতে। মায়াঙ্ক প্লিজ। কে কারা আমরা জানি না। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে কি করছো কি এসব? আসুন বসুন। তারা তুমি এভাবে কি করে যেতে পারো? স্যার, আমি ভাবতে পারিনি যে ভালোবাসার পরিণতি এত সাংঘাতিক হবে। তার মানে ওটাও মিথ্যে ছিল যে তারা এজেড কাপলদের সঙ্গে গাড়িতে গিয়েছিল? স্যার, ওটা সিলভার কালারের গাড়ি নয়, বরং হোয়াইট কালারের এসইউভিতে গেছিল। দুটো ছেলে আর একটা মেয়েও ছিল স্যার। আচ্ছা, সময়টা কি তোমার মনে আছে? রাত 12টার ঘটনা স্যার। রাত্রি 12টার সময়, ঠিক আছে। রবি, ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলোর ফুটেজ চেক করো, দেখো 12টার সময় এরকম কোনো গাড়ি ওখান দিয়ে গিয়েছিল কিনা। আর যদি না গিয়ে থাকে তাহলে একে জেলের ভেতরে পুরে দাও। স্যার, হ্যাঁ, স্যার রাত্রির 12টা 12:30 নাগাদ ওই রাস্তা থেকে একটা সাদা রঙের এসইউভি পাস তো করেছিল। আরটিও থেকে ওর ডিটেলটা পেয়ে গেছি। গুড। এবার ওই গাড়ির মালিককে আর ওই গাড়িতে যে কয়জন বসেছিল ওদের সবাইকে বিউরো। ZX05 ZX8596, এটা কি তোমার গাড়ি? স্যার গাড়িটা তো আমার নামেই, কিন্তু আমরা 3 ভাই বোন মিলে একসাথেই ব্যবহার করি স্যার। কেন স্যার, এই নম্বরে গাড়ি রাখা কি কোনো অপরাধ নাকি? গাড়ি রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু তোমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে। গত 10 বছরে 5 বার জেলে গিয়েছো। কখনো চুরি, কখনো ডাকাতি, লুটপাট, অনেক রকমই রেকর্ড আছে তোমাদের বিরুদ্ধে। স্যার, এসব তো অনেক পুরনো কথা। যখন আইন আমাদের রিহ্যাব সেন্টার পাঠিয়েছিল আমাদের তো চিন্তা ভাবনাই বদলে গেছে। হ্যাঁ স্যার, আমরা তো একদম বদলে গেছি। আমরা তো 2 বছর ধরে কোনো বাজে কাজ করিনি। একদম স্যার, আমরা একদম ভদ্র নাগরিক হয়ে গেছি স্যার। ঠিক আছে, তো আমার প্রিয় ভদ্র নাগরিকগণ, এবার এটা একটু দেখো। এই মেয়েটার ব্যাপারে তোমরা কি জানো বলে ফেলো। একে তো আমরা লিফট দিয়েছিলাম, এর সাহায্য করেছিলাম আমরা স্যার। তারা এরকম লিফট নেওয়া উচিত নয়। প্লিজ মায়াঙ্ক ছেড়ে দাও তুমি। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আসুন বসুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লিফট দিলেন। দ্যাটস ওকে, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব চিন্তিত লাগছে। এটা কি হয়েছে তোমার? না কিছু না, ওই আপনি একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম, চালাচ্ছি তো, আপনি টেনশন করবেন না। ওই ট্যাঙ্ক ফুল করে দে। আপনারা গাড়ি এখানে কেন দাঁড় করালেন? ম্যাডাম 5 মিনিট গাড়ি এখন এখানেই থাকবে, ফিউল করতে হবে আর আমাদের কিছু জিনিসপত্রও কিনতে হবে। চলো চলো চল।
হ্যালো শুনুন, আপনারা এগুলো পরে করতে পারবেন না? প্রথমে আমাকে পৌঁছে দিন, আমার লেট হয়ে যাচ্ছে। ও হ্যালো ম্যাডাম, এক তো আমরা আপনার সাহায্য করছি আর উল্টে আপনি আমাদের উপর ডোয়াব দেখাচ্ছেন। সাহায্য করছো না দয়া করছো? আমার লাগবে না তোমাদের সাহায্য, আমি ট্যাক্সি করে নেব। আরে চিন্তা করছো কেন? এত রাতে কোথায় ট্যাক্সি পাবে? আরে যেতে দে ভাই ওকে, এই করে নে ট্যাক্সি। মোহিনী যেতে দে যেতে দে। রিল্যাক্স রিল্যাক্স গাইস, এ একটা মেয়ে, রাস্তাটা সেফ নয়। আমাদের সাথে থাকো, সুরক্ষিত থাকবে। আর জিনিসগুলো নিতে 5 মিনিট লাগবে। বললাম না আপনাদের আমার কাছে টাইম নেই। আপনারা আপনাদের জিনিস কিনুন, আমি চললাম। আরে ভালো হয়েছে গেছে, আমরা কেন ওর ন্যাকামি সহ্য করব? চল 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 চল। আচ্ছা, কিছুক্ষণ আগেই তোমরা বললে যে ওই মেয়েটার চোট কি করে লাগলো সেসব নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, আর তারপর হঠাৎ করে তোমরা ওকে ছেড়ে চলে এলে। কি করতাম স্যার, আমরা তো চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু দাঁড়ালোই না। হ্যাঁ স্যার, ওরই যাবার তারা ছিল। আচ্ছা, কোথায় ওকে কোন পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিলে? স্যার কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কালীবান চকে। কটার সময় নামিয়েছিলে? 12:30টার সময় স্যার। 12:30? সত্যি বলছো? ইয়েস স্যার। স্যার কি এরা তো বলছে রাত 12:30টার সময় তারাকে ওখানে নামিয়ে দিয়েছিল। শালুকের কথা অনুযায়ী তারার মৃত্যু রাতে 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। স্যার যদি সত্যি এরা 12:30টার সময় তারাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে ওই 1.5 ঘন্টায় তারার সাথে কি এমন হয়ে গেল? পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্প থেকেই খবর পাওয়া যাবে কি হয়েছিল ওই মুহূর্তে। না স্যার, আপনারা ওই 3 জনের কথা একদমই বিশ্বাস করবেন না। ওরা মিথ্যে কথা বলছে। তুমি বলতে চাইছো তারাকে ওরাই খুন করেছে? করেছে তো বলছি না, কিন্তু করতেই পারতো। দেখো ভাই, এত ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। এক মিনিট, এই ওনাকে ডাকো তো একটু। উর্মিলা। হ্যাঁ, এই ঘড়িটা তো, এটা তো তারা পড়েছিল, আপনার কাছে কি করে এলো? এই ঘড়িটা না আমাকে স্যার ওই মেয়েটা দিয়েছিল। সিআইডি কে মিথ্যে কথা বলছো? উনি মিথ্যে বলছেন না, আমি আপনাদের সবকিছু প্রথম থেকে বলছি। শুনুন, আমি খুব মুশকিলে পড়ে গেছি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিরকম সাহায্য? আমি ওনাদের থেকে লিফট নিয়েছিলাম, কিন্তু ওনারা খুব সাংঘাতিক লোক, ওনারা আমার ক্ষতি করতে চাইছেন। আমি কিছুক্ষণের জন্য এখানে লুকিয়ে যাই। না না, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কিছুক্ষণের জন্যই। আপনি আপনি এই ঘড়িটা রেখে দিন, এর দাম 3 লাখ টাকা। কিন্তু প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য এখানে লুকোতে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানেই লুকিয়ে পড়ুন। থ্যাংক ইউ। আপনি বাইরে চলে আসুন। আজ আপনারা আমার জীবন বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা সাহায্য করে দিন, আমার একটা ফোন করার আছে। আপনি পুলিশকে কেন ডেকে নিচ্ছেন না? না না না, ওই ওই আমার কিছু এমন প্রবলেম আছে যার জন্য আমি পুলিশকে ইনফর্ম করতে পারবো না। ব্যাস একটাই ফোন করার আছে আমার, একটাই ফোন করব। অন্য নাম্বারে ট্রাই করে দেখি। এই ফোনটা কেন কেউ তুলছে না? হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও, আর যখনই এখানে পৌঁছবে আমাকে এই নাম্বারেই কল ব্যাক করবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আসছি। আমার বন্ধু এসে গেছে গাড়ি নিয়ে,
আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই তারাকে ওর কোন বন্ধু নিতে এসেছিল এখানে? স্যার ওনার গাড়ি তো বাইরে মেইন রোডের উপর দাঁড়িয়ে ছিল, তো আমি না গাড়িকে দেখেছি না আর কাউকে দেখেছি। তার মানে কেউ বন্ধুর বেশে আসে আর তারাকে খুন করে পালিয়ে যায়। স্যার এরকম বন্ধুর থেকে তো শত্রু অনেক ভালো। শত্রু হোক বা বন্ধু যেই থাক না কেন, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বলো কি করতে যাচ্ছিলে তোমরা তার সঙ্গে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু নয় স্যার। কিছু না কিভাবে? হ্যাঁ, তারা সবকিছু শুনে ফেলেছিল, সবকিছু শুনে ফেলেছিল তোমাদের প্ল্যানিং এর ব্যাপারে। কেন কেন মারলে তারাকে? কেন মেরেছো তোমরা তারাকে? স্যার সত্যি কথা বলছি, আমরা মারিনি। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে তারাকে? স্যার মনে হয় ওর স্বামী। স্বামী? ইয়েস স্যার। তোমরা কি করে জানলে যে ও বিবাহিত? স্যার ও যখন ফোনে কথা বলছিল আমরা শুনে নিয়েছিলাম। ওই দেখো, ফোনে কথা বলছিল সেটা তোমরা শুনেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ওই সময় তোমার গাড়িতে তোমাদের ব্যান্ড বাজছিল, মিউজিক বাজছিল, এই জন্য তোমরা কোনো কিছু শুনতেই পাওনি, তাই না? কে? মিথ্যে কথা বলেছিলাম স্যার, গাড়িতে কোনো মিউজিক ছিল না। আসলে হলো এমন যে এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন কুন্দন কুমার নামের কেউ যদি আমার মাদার ইন লর সাথে দেখা করতে আসে তো প্লিজ আপনি ওনাকে দেখা করতে দেবেন না। ম্যাডাম কিরকম ধরনের অতিথি আসে আপনার কাছে? এই কুন্দন তো পুরো গন্ডগোল পাখি রেখেছে, সব জিনিস ভেঙে ফেলেছে, হোটেলে লোকসান করে দিয়েছে, কম্পিউটারে মনিটর ভেঙে দিয়েছে। সিকিউরিটিকে ডেকে ওকে বাইরে বার করে দিতে হলো। আই এম রিয়েলি সরি, কিন্তু উনি আমার কোনো গেস্ট বেস্ট নয়। আমি ওনাকে নিয়ে খুব প্রবলেমে আছি। ম্যাডাম আমি পুলিশে কমপ্লেন করছি। না না, আপনি পুলিশে কমপ্লেন করবেন না। আপনার যা যা ক্ষতি হয়েছে 1 লাখ 2 লাখ 3 লাখ যতটা, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আপনি প্লিজ পুলিশ ইনফর্ম করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভাই ট্যাঙ্ক ফুল করে দে। এত সময় নেই আমার কাছে। যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে প্লিজ ঠিক করে করুন। প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু 2 মিনিট, তুমি শান্ত হয়ে যাও। শান্ত হব? কি করে শান্ত হব? আপনারা আমার প্রবলেম কেন বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাই আমার মনে হচ্ছে যে অনেক বড় জ্যাকপট হাতে লেগেছে। মেয়েটা নিজেই ফেসে গেছে জালে। ঠিক বলেছিস। খুব বড় লোকের মেয়ে। এটিএম নিয়ে যাব, পয়সা বের করাবো, ঘড়ি আর গয়নাও নিয়ে নেব। তারপর আমরা ভাববো যে ওকে নিয়ে কি করব। ও ঠিক বলছে ভাই। অনেকক্ষণ তো হলো, এ এখনো আসছে না কেন? কোথায় চলে গেল? মোহিনী তুই যা একটু ওয়াশরুমটা দেখে আয়। কোথায় গেল বলতো? ভাই প্ল্যানিং ফেল যেন না হয়। অনেক দিনের পরে কোনো মেয়ে ফেসেছে ভাই। আরে ওয়াশরুমে তো কেউই নেই। কি ও আমাদের উপর সন্দেহ করলো না তো? ভালো একটা মাছ জালে ফাঁসছিল, হাত থেকে বেরিয়ে গেল। আরে ঠিক আছে ছাড়, চলে গেছে না, চল তাড়াতাড়ি কর। আমি সত্যি বলছি স্যার, আমাদের উদ্দেশ্য শুধু ওর টাকা লুট করবার ছিল। আমরা না আজ পর্যন্ত কারণ মার্ডার করেছি আর না করবো স্যার। দয়া, এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে দাও। স্যার এই হলো আমাদের 2 দিনের ইনভেস্টিগেশনের রেজাল্ট। 3টে আলাদা আলাদা সত্যি। খুনি একজন, গল্প 3টে।
ময়ঙ্ক, কুন্দন আর এই অপরাধী 3 ভাই বোন। আর এই 3 জনই একই কথা বলছে যে ওরা তারাকে মারেনি। কিন্তু অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার যে এদের মধ্যে কেউ তো একজন আছে যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর এই মিথ্যেবাদী মানুষটা হলো ময়ঙ্ক। কি? ময়ঙ্ক? কিভাবে? পেট্রোল পাম্পের টেলিফোন রেকর্ড চেক করে নিয়েছে। সেই রাত্রেও সাহায্যের জন্য 3 জনকে ফোন করেছিল, জন, ময়ঙ্ক আর রয়। আর স্যার এই মায়াঙ্ক ফোন তুলেছিল। হ্যালো, হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মানে ওই রাতে তারাকে পিক আপ করতে এই মায়াঙ্কি গিয়েছিল। পঙ্কজ, এদের সবাইকে নিয়ে এসো বিরোধে। কি হলো স্যার? খুন কে করেছে জানা গেল কি স্যার? হ্যাঁ, জানতে পেরেছি। খুনি সেই যে তারাকে শেষবারের মতো জীবিত দেখেছিল। ওর বন্ধু, যার কাছে ও ফোন করে সাহায্য চেয়েছিল। কি মায়াঙ্ক, ঠিক বললাম তো আমি? পঙ্কজ, একে হাত কড়া পরিয়ে দাও। না না স্যার, না, আমি মারিনি তারাকে। না, আমার কাছে ওর কোনো কল এসেছিল। স্যার, আমি তো ওই দিন তারাকে ড্রপ করে সকাল 9টা অবধি ঘুমোচ্ছিলাম। স্যার, সত্যি বলছি আমি। তারা কি তোমাকে কোনো ফোন করেনি? ও কার সাথে কথা বলেছিল? পেট্রোল পাম্প থেকে। পুরো রেকর্ড চেক করেছি আমরা পেট্রোল পাম্প থেকে। তোদের দুজনের মধ্যে কেউ আমার ফোন তুলেছিলি? না, আমরা তো তোর মতো মদ খেয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের তো কথা বলারও ক্ষমতা ছিল না। দেখো, বেশিক্ষণ তো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না। প্রত্যেকেরই লাই ডিটেক্টর টেস্ট হবে। না বস, হয়তো তার দরকার পড়বে না, কারণ তারাকে খুনটা কোনো ছেলে করেনি, কোনো মেয়ে করেছে। মেয়ে করেছে? এদিকে এসো। দেখো, এটা এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? দেখো বস, আমি তোমাদের বলেছিলাম না যে তারার দাঁতের ফাঁক থেকে আমি ব্রাউন কালারের সুতো পেয়েছিলাম? ওই কাপড়ের সুতোটা আছে, তার মানে এটা কি? ওই সুতো থেকে আমি একটা ফিমেল পারফিউমের ড্রেস পেয়েছি। কে হতে পারে এই মেয়েটা? আর স্যার, এইরকম মেয়ে যে মায়াঙ্কের ফোন তুলতে পারে রাতে। পুরবি, তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ স্যার। শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের সত্যিটা আমরা শুনেছি। প্রত্যেকের আলাদা আলাদা সত্যি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই সত্যিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক, তুমি। স্যার, কেউ? এ হচ্ছে সে। চলো। সোনিকা? সোনিকা, তুমি মেরেছো তারাকে? হ্যাঁ, এই মেরেছে। আর তোমার ফোন তুলে কথাও বলেছে তারার সঙ্গে। আমি তারাকে মারতে চাইনি, কিন্তু ও তোমার আর আমার মাঝে আসছিল। আর তুমিও তো শুধু তারাকে ভালোবাসো, যখনই দেখো তারা তারা তারা। আমি তোমাকে আমার গাড়িতে করে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। মায়াঙ্ক, তুমি কোথায় যাচ্ছো? সোনিকাও প্রবলেমে আছে, ওকে হোটেলে ড্রপ করে আসছি। তারা তো একা যেতে পারে, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছো? সোনিকাও প্রবলেমে আছে, ওকে আমি এরকম ভাবে দেখতে পারি না। প্রবলেমে আছে তো তোমার কি হচ্ছে? সোনিকা, সেরকম কোনো ব্যাপার নয়। মায়াঙ্ক, আমি যাচ্ছি, তুমি আসছো কি না? সোনিকা, আমি ওকে ড্রপ করে আসছি। প্লিজ প্লিজ, একটু বোঝো না বাবা। মায়াঙ্ক, মায়াঙ্ক।
মায়াঙ্ক, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি মায়াঙ্ক, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি তারা। আমি তোমার জন্য অন্য কারোর প্রাণ নিতেও পারি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখানে নিতে চলে এসো। আসছি। তুমি এত ঘাবড়ে আছো কেন? এই নাও, এই কফি খাও। ইউ ফিল বেটার। থ্যাংক ইউ। ইয়া, ইউ ফিলিং বেটার নাও? ইয়া। সরি তারা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমাকে যদি বাঁচিয়ে রাখতাম তো ময়াঙ্ক আমার কোনোদিনও হতো না। এ কি করলে সোনিকা তুমি? আরে তারা তো আমাকে এমনিতেও বিয়ে করতো না, ওকে মেরে কি পেলে তুমি? ভয় পেয়েছিলাম আমি, তোমাকে হারাতে চাইনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন তো ওকে ছাড়াই তোমাকে থাকতে হবে জেলের গড়াদের পেছনে। নিজের ভালোবাসা বাঁচাতে তুমি যে রাস্তা বেছে নিয়েছিলে, সেই রাস্তা তোমাকে সোজা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমরা আমাদের সিআইডির কেরিয়ারে এতদিন অনেক বড় বড় কেসের সমাধান করেছি, কিন্তু এই কেসে জানি না কেন কেস সমাধান করার বদলে সমস্যা বেড়ে যাচ্ছে। সেটা এই কারণে দয়া, সত্যিটার শুধুমাত্র একটাই রূপ হয়, শুধু একটাই এবং একই। আর এই কেসটাতে তো সত্যির তিনটে রূপ দেখা দিয়েছে, তিনটে রূপ। হ্যাঁ স্যার, আর এই তিনটে কেসের মধ্যে আসল সত্যিটা কি সেটাই জানতে হবে। এখানে এই তিনজনেই তো ওই মেয়েটাকে খুন হতে দেখেছে, কিন্তু কার সাক্ষী যে সত্যি এর নাকি এর? তিনজনের সাক্ষী এক একজনের থেকে আলাদা। সেটাই তো। আর কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এটাই প্রমাণ করবে যে আসল খুনি কে। দেখি সরুন। স্যার, আমার নাম গগন, আমি আপনাদের ফোন করেছিলাম। প্লিজ সরে যান। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? না স্যার। স্যার, মনে হচ্ছে মার্ডারের আগে ওনার সাথে ধস্তাধস্তি হয়েছে। আশেপাশে তো এনার কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। হয়তো এই মেয়েটাকে অন্য কোথাও খুন করে লাশটাকে এখানে ফেলে গেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে ফেলার জন্য এরকম খোলা একটা জায়গা বাঁচলো কেন? এখানে তো যে কেউ সহজেই দেখে ফেলবে। হতে পারে ওর কাছে টাইম ছিল না,
তাড়াহুড়োতে লাশটাকে এইখানে ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে। স্যার মনে হচ্ছে এই মেয়েটা পার্টি করতে গেছিল। ওর হাতে ক্লাবের স্ট্যাম্প রয়েছে, ক্লাব জেরি। ক্লাব জেরি? এইখানে আশেপাশে তো কোথাও ক্লাব দেখতে পেলাম না, মানে অনেক দূর থেকে আসছিল এই মেয়েটা। ফ্রেডি, তুমি এই জেরি ক্লাবের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। স্যার, বা এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি, একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে কেমন আছিস তোরা? আরে হাই, কেমন আছিস ভাই? হাই স্বপ্না, তুই তো একদমই বদলাসনি। সবকিছু একই আছে, কিচ্ছু বদলায়নি, শুধু আমি আমার ওয়েট লস করেছি। দেখ না, একদম শুকিয়ে কাটি হয়ে গেছে বেচারা। দীপু, তুই একদম চেঞ্জ হবি না, তো কিরকমই কিউট দেখতে লাগে। আরে আমার কিউটি পাই। ওকে গাইস, লিসেন। ফ্রেন্ডশিপ ফার্স্ট, ফ্যামিলি, জব, কোনো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আমাদের 10 বছর পর দেখা হয়েছে, 10 ইয়ার্স। সেরকমই আনন্দ করব যেরকম কলেজে করতাম। ফুল মস্তি করব। ইয়া, একটা সেলফি। হ্যাঁ, হিপ হিপ হুররে! ওদিকে দেখ। স্যার সামলে, মেঝেতে জল রয়েছে। সরি। ইটস ওকে স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার স্লিপার এখানে খুলবেন। টিম ব্রো। ইয়েস স্যার। বান্টি, শিট, তোরা আছিস তো? আরে আমাকে না বলেই তোরা এখানে চলে এলি। আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, আমি ইডিয়েটের মতো তোদের পেছন পেছন দৌড়াই। আরে কেউ আছিস তো? দীপু, চেঁচাস না ভাই। সত্যি ভাই, কত চিৎকার করিস, বস না এখানে চুপচাপ। আমি কাঁদি আর তোরা? দীপু, আরে চিল কর না। না রে ঋত্বিক, এই বান্টি আর অঙ্কু না সবসময় এরকমই করে। পুলিং, কলেজেও লেগ পুল করতো আর এখানে এসেও করছে। জাস্ট সেট আপ দীপু, আমরা স্টিম রুমে রিল্যাক্স করতে এসেছি, ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা, ডিস্টার্ব আমি করছি। শাট আপ দীপু। কি হলো রে দীপু, কি হয়েছে? আরে আমি কিছু করিনি। তাহলে এই চিৎকারটা কিসে? আরে কেউ দরজাটা খোলো, স্টিম কম হলে তবে তো দেখতে পাবো। অঙ্কুর, অঙ্কুর। আরে গাইস শোনো, আরে গাইস শোনো। কি হয়েছে দীপু, কেন চিৎকার করছিস? ওখানে কি হয়েছে তোর? আরে অঙ্কুরের খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন? কি? এটা কি বলছিস তুই? তুই যদি মজা করিস ঠিক হবে না কিন্তু। আরে আমি মজা করছি না, কেউ অঙ্কুরকে ছুরি মেরে খুন করে দিয়েছে, স্টিম রুমে পড়ে আছে। মঞ্জু,
আসুন স্যার। কোথায় বডি? স্যার লাশ ভেতরে আছে। আপনারা কোনো জিনিসে হাত দেননি তো? না স্যার, লাশ দেখে আমরা স্ট্রিম রুম বন্ধ করে দিয়েছি, তখন থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। অভিজিৎ, এই দেখো, এই এই গলাটার নার্ভ কেটে গেছে, এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য মারা গেছে। স্যার এরা বলছে যে ছুরি মারা হয়েছে, কিন্তু আঘাত তো দেখতে পাচ্ছি না। ছুরি তো কোথাও নেই। আপনারা কি লাশের পাশ থেকে কোনো ছুরি সরিয়েছেন? না না স্যার, আমরা তো হাতও লাগাইনি। হ্যাঁ স্যার, আমরা যখন দরজা বন্ধ করেছিলাম তখন ছুরি ওখানেই ছিল লাশের পাশে। আপনারা দরজা বন্ধ করার পরে কেউ ভিতরে গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। রিয়েলি? আপনারা জানেন আপনারা কি বলছেন? হ্যাঁ, ভিতরে একটা খুন হয়েছে, লাশ আর ছুরি দুটোই ভিতরে রয়েছে। আপনারা দরজা বন্ধ করে বাইরে আসেন, কেউ ভিতরে ঢোকেও নি, আর ছুরি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কেউ কি এখানে বলবেন আমাকে কি করে এটা সম্ভব? স্যার, মনে হচ্ছে ওরা যখন এদিকে পালিয়ে আসছিল ছুরিটা কেউ লুকিয়ে দিয়েছে। তল্লাশি নাও এদের, তল্লাশি নাও। হাত উঁচু করো। স্যার, এদের কাছে তো কোনো ছুরি নেই। এবার এদের কাছে একবার। স্যার আমাদের অবস্থা তো দেখুন, কোথায় লুকাবো ছুরি? অদ্ভুত ব্যাপার, এদের কাছে যখন ছুরি নেই তাহলে গেল কোথায়? স্যার, এর গলায় ছুরির আঘাত রয়েছে। এক মিনিট। হ্যাঁ দয়া, ওখানে অঙ্কুরের মৃত্যু কি করে হয়েছে, কিভাবে? খুনি ওর গলায় ছুরি মেরেছে। এখানে মঞ্জুর খুনও ঠিক ওইভাবেই হয়েছে। দয়া, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা আছে ওখানে? হ্যাঁ আছে। এই যে, কেন, কি হয়েছে? ভাই, এখানে ছুরি পাওয়া যাচ্ছে না। কি, ছুরি উধাও হয়ে গেছে? আচ্ছা, একই রিসর্টে একই সাথে দুটো আলাদা আলাদা জায়গায় দুজন বন্ধুর খুন, তাও আবার ঠিক একইভাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। পুরবি, এই ছুরিটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও। একটা মেয়ের গলা কেটে মার্ডার করা হয়েছে, তাও তখন যখন ও তোমাদের পাশে বসেছিল, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি, কিছু শোনোনি। হ্যাঁ স্যার, আমরা সবাই হট ট্যাবে রিল্যাক্স করছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। আর আপনারা সবারই চোখ লেগে গেছিল। হ্যাঁ, আর মঞ্জু মরার সময় ও নিশ্চয়ই বাঁচার চেষ্টা করেছিল, হাত পা নিশ্চয়ই ছুঁড়েছিল, তখনও কেউ কিছু দেখোনি? স্যার, হ্যাঁ স্যার আপনি এখান থেকে ছুরিটা তুলেছেন? ছুরি না তো, কেন? স্যার, ছুরিটা পাওয়া যাচ্ছে না। ছুরি নেই? এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? স্যার, আমরা তো এখানেই রয়েছি, আমাদের চোখের সামনে ছুরিটা হারিয়ে গেল কিভাবে? ঋত্বিক, এবার তোর পালা। দেখো, এটা বোঝাই যাচ্ছে যে খুনি তোমাদের মধ্যেই কেউ। এখন সত্যি কথা বলে দাও, কি অঙ্কুর আর মঞ্জুকে কে প্রাণে মারতে চেয়েছিল? আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা ওদের মেরেছি? স্যার, ওরা তো আমাদের বন্ধু ছিল, আমরা ওদের কেন মারবো? এই কুম্ভীরাশ্রু আমাকে দেখিও না, বুঝেছো?
যখন ওদের দুজনের খুন হয়েছিল তখন তোমরাই ছিলে ওদের পাশে, তোমরাই। এখন এই নাটক বন্ধ করো আর সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কে ওদের এত ঘৃণা করতো যে ওদেরকে খুন করতে হয়েছে? তোমরা সবাই কলেজে একসাথে পড়তে না? কলেজে হতে পারে তখন কিছু হয়েছিল কারোর সাথে যে এতই ঘৃণা ছিল যে 10 বছর বাদেও ওই ঘৃণাটা যায়নি, আর সুযোগ বুঝেই ওদের দুজনকে মেরে দিয়েছো। তুমি না, তুমি ভালো এতেই হবে যে নিজেদের দোষ স্বীকার করে নাও, বুঝেছো? কি হলো? হ্যাঁ, কিছু তুমি করিনি। করেছো? আমি কিছু তুমি করিনি। মেরেছো ওদের? স্বপ্ন অঙ্কুরকে মারতে স্যার, চেয়েছিল। ও মিথ্যে কথা বলছে। আজ আমি আমার নিজের চোখে দেখেছি। যেটা তুমি করছো না, একদম ঠিক করছো না। আমি তোমায় ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, তুমি শুধু চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার চাবি আমার হাতে আছে, আমার হাতের কাঠপুতুল তুমি। আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, এটা তুমিও জানো। তাই লেট মি গো। আই হেট ইউ, Bye. আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। স্বপ্না, কি বলছো? না স্যার, এটা সত্যি যে স্বপ্না অঙ্কুরকে ঘৃণা করতো, খুব ঘৃণা। কিন্তু স্যার ওই অঙ্কুর চুপ। কিন্তু কি? স্বপ্না আর অঙ্কুর হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু অঙ্কুর স্বপ্নাকে ছেড়ে দিয়েছিল। ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল। আর সেই কারণে তুমি অঙ্কুরকে এত ঘৃণা করতে? হ্যাঁ স্যার, সেটা কোনো কারণ নয়। আমাদের ডিভোর্স তো এমনিতেও হয়ে যেত। ওই লোকটা আমার বাচ্চাদের আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কোর্টে আমার উপর মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আমি ওকে খুবই ঘৃণা করতাম স্যার, কিন্তু আমি ওকে মারতে পারি না। আর স্যার, যখন ওর মার্ডার হয়েছে আমরা সবাই হট টাবে ছিলাম। আর ঋত্বিক, তুমি তুমি তো ওখানেই ছিলে, স্টিম রুমে। দয়া যখন জিজ্ঞাসা করছিল যে কে যে মঞ্জু আর অঙ্কুরকে ঘৃণা করে, তখন তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গিয়েছিল? কি ব্যাপার? তোমার আর মঞ্জুর মধ্যে কিছু ছিল? কোনো প্রবলেম ছিল? তুমি কি ওকে পছন্দ করতে না? স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে কেউ ওকে বোঝা, আমি এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করি না। এর কথা জবাব দাও। এ দ্বিতীয়বার কিন্তু মুখ দিয়ে জিজ্ঞাসা করবে না, হাত পা দিয়ে জিজ্ঞাসা করবে। মুখ খোল। ঠিক আছে স্যার, আমি বলছি। দেখুন স্যার, আমি মানছি যে আমি মঞ্জুকে ঘৃণা করতাম। একে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আমার বসের প্রিয়পাত্র হয়ে আমারই চাকরি খেতে চলেছিল। রাগ হতো আমার ওর ওপর, আর ও সেটারই যোগ্য ছিল। কিন্তু স্যার, সে যাই হোক না কেন স্যার, আমি ওকে মারার কথা ভাবতে পারি না স্যার। ইনফ্যাক্ট আমি তো ওখানে ছিলামই না ওর কাছে। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিলই না, ও তো স্টিম রুমে ছিল যেখানে অঙ্কুরে খুন হয়েছে। কারেক্ট। ভালো প্ল্যান করেছিলে তোমরা দুজনে মিলে, ভালো প্ল্যান করেছিলে। কি অদ্ভুত ব্যাপার, একজন এই স্বপ্না দেবী যে অঙ্কুরের থেকে মুক্তি চেয়েছিল, আর ঋত্বিকের মঞ্জুর থেকে, আর এরা দুজনেই দুজনের কাজ করে দিয়েছে, ওই দুজনকে খুন করে দিয়েছে। রাইট? এই আইডিয়া কোন ফিল্ম থেকে নিয়েছো তোমরা? এরকম কিচ্ছু নয় স্যার। না আমরা কোনো প্ল্যান করেছি, না আমরা কাউকে খুন করেছি। বিলিভ মি স্যার। কে খুন করেছে আর কে করেনি সে সবই জানা যাবে। শুধু একবার ওই ছুরিটা যদি পেয়ে যায়। ছুরিটা এইভাবে হারিয়ে তো যেতে পারে না, এখানেই কোথাও থাকবে। পুরবি, ছুরিটা পেলে? না স্যার, খুঁজছি আমি। ঠিক আছে, খোঁজো, আমরা আশেপাশে দেখছি। ফ্রেডি স্যার, এই জুতোর চিহ্নগুলো দেখুন। মানে এটা বেশিক্ষণের না। তার মানে হলো পঙ্কজ এইখানে কেউ লুকিয়েছিল। আর এই দেখ,
কাজগুলো কেমন মুড়িয়ে গেছে। স্যার এখান থেকেই তবে কি হচ্ছিল সেসব দেখছিল পঙ্কজ। এর মানে হলো এই যে এখানে লুকিয়েছিল না, সেই মেরেছে মঞ্জুকে। পিওপি নিয়ে আসি স্যার, চিহ্নগুলো ছাপ তুলে নি। স্যার পুরবি 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 তুমি ঠিক আছো? কিন্তু এসব হলো কি করে? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না স্যার। সব রেডি আছে? হ্যাঁ স্যার। আর পুরবি ও কেমন আছে? স্যার ঠিক আছে, ওই ডক্টর সালুংকে ওকে চেক করছে। ঠিক আছে, সবাইকে ডাকো, দেখি এই আংটি আর জুতোর চিহ্ন কার সঙ্গে ম্যাচ করে। আসুন আসুন, এইদিকে এইদিকে আসুন। দেখুন, আমরা খুনির সাথে যুক্ত কিছু প্রমাণ পেয়েছি, যেমন হলো এই জুতোর ছাপ। আর এক মিনিট, আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসেনি। কে আসেনি? ঋত্বিককে দেখা যাচ্ছে না, কোথায় ও? স্যার ওর খিদে পেয়েছিল তো ও কিচেনের দিকে কিছু খেতে গেছে। খিদে পেয়েছে? দয়া তুমি শুরু করো, আমি দেখে আসি ও কিচেনে কি খাচ্ছে। ঠিক আছে ফ্রেডি, এদের সবাইকে আংটি পরিয়ে চেক করো। আর পঙ্কজ, জুতোর ছাপটা চেক করো। আপনি আসুন। নেক্সট। স্যার ম্যাচ। ফ্রেডি, আংটিটা চেষ্টা করো। স্যার পারফেক্ট ম্যাচ। অঙ্কিতা, ওইখানে দাঁড়িয়ে যাও। নেক্সট। ম্যাচ স্যার। নেক্সট। না স্যার। ম্যাচ স্যার। আংটি। ম্যাচ। তাহলে আপনাদের তিনজনের মধ্যে কেউ ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, মঞ্জুকে খুন করার আগে কিংবা খুন করার পরে। আরে ঋত্বিককে দেখেছো? না, কিন্তু ওদিকে কেউ আছে। ঋত্বিক, ও নো। হ্যাঁ অভিজিৎ। আরে ভাই, ঋত্বিককে কেউ খুন করেছে। হ্যাঁ কিচেনে, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাউকে এখান থেকে তুমি পালাতে দেখেছো? তুমি কি এখানে কাউকে যেতে বা আসতে দেখেছো? হ্যাঁ এইদিকে, এদিকে আসুন। ও মাই গড! আরে ভাই, আমি এসে দেখি ছুরি ওর গলায় লেগে রয়েছে।
আমার সামনেইও পড়েছে। ভাই খারাপ লাগছে, যদি একটু আগে আসতে পারতাম তাহলে। আরে ধরা পড়বে ও। ভাই তিনটে খুন হয়ে গেল। আরে ভাই এটা কি ধরনের মজা? ক্রাইম সিনে তোমরা সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও গাফিলতি করছো। কি বলছেন কি আপনি? এটা মজা করার সময় নয়, এখানে খুন হয়েছে। হ্যাঁ আমি জানি এখানে খুন হয়েছে, আর আমি এখানে কি মজা করছি স্যার? তবে কে করছে মজা ভাই? কি হচ্ছে ডক্টর সালুকে? দয়া, যদি অভিজিৎ না করে থাকে তুমি করেছো। তোমার জানা উচিত, প্রমাণকে অবহেলা করা উচিত নয়। ডক্টর সালুকে রিল্যাক্স, আগে এটা বলুন যে কি ব্যাপার। আরে ভাই, ছুরিটা ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে, সেটা কোথায়? আরে ছুরি এখানে সিঙ্কের মধ্যেই রয়েছে। সিঙ্কে কোনো ছুরি নেই। তুমি কোথায় গেল ছুরি? হ্যাঁ, এক মিনিট স্যার, 1 মিনিট। এবার আমি কিছু বুঝতে পারছি। এই ছুরিগুলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা খুনির একটা দারুণ প্ল্যান। এখানে 3টে খুন হয়েছে, 3টে খুনেই প্রত্যেকবার ক্রাইম সিন থেকে ছুরি এইভাবে উধাও হয়ে গেছে। প্রথমে স্টিম রুমে, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, তারপর জাকুজিতে, আমাদের চোখের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? ছুরিতে তো আমি হাতই দিইনি। এটা কি হতে পারে? আমাদের চোখের সামনে এখানে ছুরি ছিল, কিন্তু এখন নেই। আরে ভাই, এখন তো মনে হচ্ছে সব ছলনা হচ্ছে। হতে পারে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে অথবা আমাদের মাথা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। ঋত্বিকও মারা গেছে। আর এবারেও মার্ডার ওয়েপন মানে ছুরি নিজে থেকেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আমাদের বোকা বানাতে চাইছে। সেই জন্য আপনাদের রুমের আমরা তল্লাশি নিই, আর আমরা এটা পাই। কি বান্টি? না 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 স্যার, আমি কিছুই করিনি। আমি কাউকে হিপনোটাইজ করিনি স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু রিল্যাক্স করিনি। বান্টি, রিল্যাক্স। আমরা জানি যে তুমি কাউকে হিপনোটাইজ করনি, কারণ যখন কিচেন সিঙ্ক থেকে ওই ছুরিটা উধাও হয়ে গেল, তখন আমরা পুরো সজ্ঞানে ছিলাম। এটা ঠিক যে তুমি সম্মোহিত করনি, কিন্তু সম্মোহিত করতে তো পারো। তবে ওই জুতো আর আংটি এই 3জনেরই ফিট হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে এইগুলো আসলে কার। বান্টি, তুমি সম্মোহন বিদ্যা জানো। আমরা চাই যে তুমি এই 3জনকে সম্মোহিত করে এটা জানো যে যখন মঞ্জু খুন হয়েছিল, তখন গাছের পেছনে এই 3জনের মধ্যে কে ছিল। রিল্যাক্স, দীর্ঘশ্বাস নাও। আমার দিকে তাকাও, আমার আওয়াজ শোনো, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। গুড। দীর্ঘশ্বাস নাও, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। আমার তুড়ি বাজাতেই তোমরা ওটাই করবে যেটা আমি বলবো। এই সফিনা আর অঙ্কিতা, এরা দুজনে তো সম্মোহিত হয়ে গেছে, কিন্তু সম্মোহনের প্রভাব তো এই পিঙ্কির উপর পড়েনি। কারণ এই সম্মোহন টম্মোহন কিচ্ছু হয় না, আর যদি হয়েও থাকে তো এ কিছু জানে না। এটা একজন ফ্রড। যদিও কিছু না পারে আর এরকম কিছু না হয়, তাহলে ওরা দুজন কি করে সম্মোহিত হলো? আর এই কারণেই যে এরা দুজনে কিছুই করেনি, আর সম্মোহনের জন্য তৈরি ছিল, আর ওদের মন বান্টির আওয়াজে কেন্দ্রিত ছিল। কিন্তু তুমি এটা করনি, তোমার ভয় ছিল যে আসল সত্যিটা না বেরিয়ে যায়, তাই তো? কি লুকোচ্ছ পিঙ্কি তুমি? হ্যাঁ বান্টি, এদের সম্মোহন থেকে বাইরে নিয়ে এসো। আর পিঙ্কি, এবার তুমি সব সত্যিটা বলে ফেলো।
এসব করে কোনো লাভ নেই। গাছের পিছনে তুমিই লুকিয়ে বসেছিলে তো? হ্যাঁ, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি কারোর খুন করিনি। আমি 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 তো শুধু স্বপ্নের উপর নজর রাখছিলাম, ব্যাস। স্বপ্না? কেন? কারণ অঙ্কুর এরকম করার জন্য আমাকে টাকা দিয়েছিল। অঙ্কুর চেয়েছিল যে আমি স্বপ্নার এমন কিছু ছবি বার করি যাতে কোর্টে এটা প্রমাণ হতে পারে যে স্বপ্নার অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আমি এরকম কিচ্ছু করতে পারিনি। জানি না কেন ওখানে আমার খুব মাথা ঘুরছিল। যেমনটা আমার হয়েছিল। আর আমি ওই ট্যাপটায় পড়ে যাই। আর এর কারণটা কি ছিল? স্যার ওই জলটাতে একটা কেমিক্যাল ছিল, আর ওখানে ভেপারের জন্য ওটা ওখানকার সবার নিঃশ্বাসের সাথে মিশে যায়। এই জন্য ওখানে সবাই নেশায় ছিল। ও, সেই জন্যই মঞ্জুকে খুন করার সময় কেউ দেখতে পায়নি, কারণ সবাই নেশাতেই ছিল। হতে পারে এই কারণেই ও নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে পারেনি। পিঙ্কি, তুমি ওই গাছের পিছনে কতক্ষণ ছিলে? যখন সবাই হট টাবে চলে এসেছিল তখন থেকে আধ ঘন্টা আমি ওখানেই ছিলাম। তাহলে তো খুনিকে নিশ্চয়ই তুমি দেখেছো। মনে করো। কালো জুতো, কালো প্যান্ট, হতে পারে রিসর্টেরই কোনো স্টাফ, কোনো ওয়েটার। আর আমরা খেয়ালই করিনি এরা ছাড়াও অন্য কেউ খুন করতে পারে। চলো, দেরি করে হলো, এই কেসের কিছু প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এই মার্ডার ওয়েপন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। এর রহস্যটা কি? এক মিনিট। স্যার, আপনারা এটা কি করছেন? ওই যে ছুরিটা এখান থেকে হারিয়ে গেছে, সেটাকে খুঁজছি। পালাই এখান থেকে, না হলে ফেসে যাব। চল। পিঙ্কির কথা অনুযায়ী খুনি এইখানে দাঁড়িয়ে ছিল। ও যেহেতু রিসর্টেরই কোনো স্টাফ, সেই জন্যই ও যেখানে সেখানে আসতে পারে। এই রিসর্টে 10 জন ওয়েটার কাজ করে। ফ্রেডি সবার ডিটেলস নিয়ে আসছে। স্যার, যখন জানতে পারলাম যে খুনি এই রিসর্টেরই কোনো একজন স্টাফ, তখন আমি ভাবলাম যে খুনের কারণ তো 10 বছরের পুরনো কোনো শত্রুতা হতে পারে না। কোনো তো কারণ আছে যে 12 জন লোকের মধ্যে এই 3 জনেরই খুন হয়েছে। কলেজ ছাড়া এমন কোনো তো সূত্র আছে যেটা এদেরকে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে পাওয়া গেল ওই কারণ? হ্যাঁ স্যার, আপনার মনে আছে ঋত্বিক এটা বলেছিল যে ওর কোম্পানিতে মঞ্জুকে চাকরি পাইয়ে দিয়েছিল? আগে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আর ওরই চাকরি খেতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর যখন আমি অঙ্কুরের ঠিকুচি বার করলাম তখন আমি জানতে পারলাম যে ও ঋত্বিক আর মঞ্জুর সাথেই কাজ করত। আচ্ছা। হ্যাঁ স্যার, ফিনিক্স রাইজিং ফার্মাসিউটিক্যালস, এই 3 জন মেডিসিনের ফিল্ডে একটা অনেক বড় রিসার্চ করছিল, আর আগামী 2 মাসের মধ্যেই ওরা এটার রেজাল্টও ঘোষণা করবে। আর এখন যখন এই 3 জনের খুন হয়ে গেল, তখন ওই কোম্পানির তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, এতেও রাইভাল কোম্পানির লাভ হতে পারে। হ্যাঁ স্যার, এই 3 জনের মৃত্যুতে ওদের রাইভাল কোম্পানিরই লাভ আছে। আরও ব্যবহার করেছে এখানকার কোনো ওয়েটারকে, কিন্তু সে কে? এই তিনটেতেই কিচ্ছু পাওয়া গেল না। স্যার, স্যার এটা স্টিম রুমের ড্রেনেজ থেকে কেটে নিয়ে এলাম, হয়তো এতে কিছু পেয়ে যাবেন। স্টিম রুম থেকে? হ্যাঁ স্যার।
পঙ্কজ, এই দেখো কি পাওয়া গেছে। কি পেয়েছেন স্যার? এটা হচ্ছে ছুরি। এত ছোট একটা ছুরি? একদম ঠিক বলেছো পঙ্কজ, ধরে নাও এটা একটা ছুরি। আপনারা প্লিজ বসে পড়ুন। হ্যাঁ বসুন। এবার আমরা আপনাদের কিছু কেরামতি দেখাতে চলেছি। এই ছুরিটা দেখতে পাচ্ছেন? এই ছুরিটা একদম সেরকমই দেখতে যেটা খুনি খুন করার সময় ব্যবহার করেছে। আর এখন আমি এটা দিয়ে নিশানা লাগাবো। কি বলো দয়া, আমার নিশানায় ভরসা আছে? আমার একদম ভরসা নেই। দেখে নিও, একটা ছুরিও টার্গেটে লাগবে না। আরে স্যার, আপনি সরে যান, যদি আপনার লেগে যায় তাহলে? আরে টার্গেট কি আর আমাকে করবে নাকি? তার জন্য এ আছে না, এখানে মারবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, নিশানা লাগানোর সময় চলে এসেছে। রবি, এবার আমার পালা। এসব কি হচ্ছে? এটা তো কোনো জাদু। আরে জাদু টাদু কিছুই নয়, হাতের খেলা। বসে পড়। না এটা জাদু আর না হাতের কোনো সাফাই, এটা সায়েন্স, বিজ্ঞান। এখানে 3টে খুন হওয়ার পরে 3টে ছুরির উদাও হওয়ার পিছনেও এই বিজ্ঞানেরই হাত রয়েছে। আর এই 3টে কেসেই যেখানে খুন হয়েছে ওখানে জল পাওয়া গেছে, আর সেটাও যেটা তাপমাত্রা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল। যেরকম স্টিম রুমে ভাপ, হট টাবে গরম জল, আর কিচেনেও সিঙ্কের কল থেকে বের হওয়া গরম জল। এই গরম জলের সাথে ছুরি উদাও হয়ে যাওয়ার সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক। এই ছুরি লোহা কিংবা স্টিল দিয়ে হয়নি, বরঞ্চ এমন একটা ধাতু দিয়ে বানানো হয়েছে যে গরম হাওয়া কিংবা গরম জলে গেলেই গলে যায়। গ্যালিয়াম। দেখবে কি করে? হ্যাঁ, এবার বুঝতে পারলে ক্রাইম সিন থেকে কি করে ছুরি উদাও হয়ে যাচ্ছে? ওটা আসলে উদাও হচ্ছে না, ওই ছুরিগুলো গরম জলে একেবারে গলে যাচ্ছে। খুনি বুঝে শুনে খুন করার জায়গা আর হাতিয়ার এমন ভাবে বেঁচেছে যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। কিন্তু সেই অপরাধীটা কে? আসলে সেটাই আফসোস যে এখনো খুনিকে আমরা ধরতে পারিনি। তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আপাতত আপনারা সবাই আপনাদের রুমে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে, আসুন আপনারা। স্যার, এদেরকে যেতে কেন দিলেন? কারণ খুনির ব্যাপারে জানার জন্য আমাদের 15 মিনিট চাই। স্যার, 15 মিনিটেই খুনিকে ধরা যাবে? 15 মিনিটের মধ্যে খুনিকে সে ব্যাপারে জানা যাবে। কিন্তু কিভাবে? দেখো ফ্রেডি, ডক্টর সালুকে যখন আমাদের এই গ্যালিয়ামের ব্যাপারে বললেন তখন আমরা বুঝলাম যে খুনি খুবই চালাক। এত সহজে ওকে ধরা যাবে না, আর তাও কোনো প্রমাণ আর কোনো সূত্র ছাড়া তো নয়। আর সেই কারণেই আমরা ডক্টর সালুকে এমন একটা কেমিক্যাল বানাতে বলেছি যেটা গ্যালিয়ামের সাথে মিশলেই ডাই হয়ে যায়। আর স্যার, এই চেয়ারগুলোতে আমরা সেই কেমিক্যালটাই স্প্রে করেছি যেটা এখন ওদের হাতে লেগে গেছে। আর যে ওই ধাতুটা ধরেছিল
তার হাতে কেমিক্যালটা নীল রঙে বদলে যাবে। এবার আমরা খুনিকে হাতে নাতে ধরে ফেলব। এই কেমিক্যালটা রিয়াকশন হতে 30 মিনিট লাগে। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা খুনিকে ধরে ফেলব। কি হলো, কিছু সাহায্য করবো নাকি? এটা এইভাবে উঠবে না, এটা তুলতে কেমিক্যাল লাগবে। কেমিক্যাল দিলেই উঠে যাবে, আর কেমিক্যাল আমাদের কাছে আছে। আমার পিছু নেবেন না, মেরে দেবো আমি। ওখানে ওখানে দাঁড়াও, আমি মেরে ফেলবো, কে গলা কেটে দেবো। আর এই ছুরিটা না সত্যিকারের। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে রুমে থাকতে? আমার দ্বারা কন্ট্রোল হচ্ছিল না, তাই এসে গেছি। আমাকে ক্ষমা করে দিন। চুপ, চুপচাপ নিজেদের বন্দুকগুলো সুইমিং পুলে ফেলে দাও, নইলে আমি একে। না না, ঠিক আছে। বুদ্ধি তো তোমরা খুব ভালোই ব্যবহার করেছো, কিন্তু ধরতে পারবে না আমায়। আমাকে চুপচাপ এখান থেকে বেরোতে দাও, না হলে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। এই একদম বোকামি করো না, ছেড়ে দাও ওকে। আমি জানতাম যে তোমরা সত্যি জেনে যাবে আর আমাকে ধরে নেবে, সেই জন্য আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। বাইরে পার্কিং লটে আমার একটা বাইক দাঁড়িয়ে আছে। আরে শোনো, তোমার প্ল্যানিং যে খুব ভালো সেটা আমরা জানি। কাছে আসবে না আমার। আচ্ছা, এদের তুমি কেন খুন করছো? হ্যাঁ, মেরে দেবো আমি আর একে। এদের খুন কেন করছো? আমার এদের সাথে কোনো শত্রুতা নেই, শত্রুতা ছিল এদের বসের সাথে। আমি ওই একই কোম্পানিতে কাজ করছিলাম যেখানে ওরা 3 জনও কাজ করতো, আর ওই যে প্রজেক্টের জন্য ওরা 3 জন ক্রেডিট পাচ্ছিল, ওটা আমার করা প্রজেক্ট ছিল। আমি অনেক কষ্ট করেছিলাম ওই প্রজেক্টের জন্য। ওই লোকটা আমার জীবনটা শেষ করে দিল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তখনই আমি এটা ভাবলাম যে আমি ওর জীবন শেষ করে দেবো। আর এই প্রজেক্ট রিপোর্ট অ্যানাউন্সের ঠিক আগেই আমি ওই 3 জনকে মেরে ফেললাম। কিন্তু এসব তুমি কি করে করলে? মানে আমি বলতে চাইছি, এতগুলো লোককে একসঙ্গে রিসর্টে ডাকলে, আর তাও। আমি তো জানতাম ওরা 3 জন কলেজের বন্ধু। তারপর আমি এই রিসর্টের মধ্যে চাকরি নিলাম, আর তারপর আমি পিঙ্কিকে একটা দারুণ অফার দিলাম, এইখানে এই রিসর্টে পার্টি করার। তার মানে তুমি এই রিসর্টে যখন কাজ করতে, তখন তো তুমি যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারতে। খুন করে বেঁচেও যাচ্ছিলে, আর কেউ কিছু জানতেও পারছিল না, তাই না? সেরকমই প্ল্যান করেছিলাম। প্ল্যান তো ঠিক আছে, কিন্তু ওই 3 জন যদি এখানে নাই আসতো তাহলে? ভাগ্য আমার সাথে ছিল যে 3 জনই একসাথে এসেছিল, না হলে যে আসতো সেই মরতো। চললাম আমি, হাট। তোমার কপাল যে সবসময় ভালো হবে এই কথার কোনো ভিত্তি নেই। চলো, এবার তোমাকে আমরা কিছু গল্প শোনাই। চল। হাই ভাই, কেমন আছিস তোরা? কেমন আছিস ভাই? কেমন আছিস? তুই তো একদমই বদলাসনি। সবকিছু একই আছে, কিচ্ছু বদলায়নি, শুধু আমি আমার ওয়েট লস করেছি। দেখ না, একদম শুকিয়ে কাটি হয়ে গেছে বেচারা। দীপু, তুই একদম চেঞ্জ হবি না, তোকে এরকমই কিউট দেখতে লাগে। আরে আমার কিউটি পাই। ওকে গাইস, লিসেন। ফ্রেন্ডশিপ ফার্স্ট, ফ্যামিলি, জব, কোনো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আমাদের 10 বছর পর দেখা হয়েছে, 10 ইয়ার্স। সেরকমই আনন্দ করব যেরকম কলেজে করতাম। ফুল মস্তি করবো। ইয়া, একটা সেলফি। হ্যাঁ। হিপ হিপ হুররে!